সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ফেস দ্য পিপলের উপস্থাপক সাইফুর রহমান সাগর। বাম দিকে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আল আমিন। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 21 মে 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 পৌরসভাতেও সাংসদেরা উপদেষ্টা। 2011 প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার দাবি লিমন ও তার বাবা সন্ত্রাসী বাহিনীর সঙ্গে জড়িত। 2012 নির্দলীয় সরকার মানলে সংলাপ, খালেদা জিয়া। 2013 জনগণের ভয়ে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। 2014 বাংলাদেশে ছিল মোদির মুসলিম কার্ড। 2015 ব্যবসায়ীকে অপহরণ, মুক্তিপণের টাকা নিতে এসে গ্রেপ্তার 3 ছাত্রলীগ নেতা। 2017 খালেদা জিয়ার কার্যালয়ে হঠাৎ তল্লাশি, অস্থিরতা। 2018 বিএনপি না এলেও নির্বাচন থেমে থাকবে না, ওবায়দুল কাদের। 2019 কেরানীগঞ্জে আদালত স্থাপন সম্পূর্ণ অসাংবিধানিক, মওদুদ। 2021 রোজিনাকে কারাগারে পাঠিয়ে সাংবাদিকদের শিক্ষা দিতে চায় সরকার। 2022 চাল, আটা, ডাল, তেলে ব্যয় বেড়েছে শতকরা 40%। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়ে মানুষের মৌলিক মানবিক অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো, আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি সাইফুর রহমান সাগর, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমরা একটি সংবাদের শিরোনামে দেখছি 2012 সালের সংবাদ, নির্দলীয় সরকার মানলে সংলাপ, খালেদা জিয়া বলেছিলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এটি দৈনিক যুগান্তরের খবর ছিল। যখন বিরোধী দল সংলাপের জন্য নির্দলীয় সরকারের মতো যুক্তিসঙ্গত শর্ত দেয়, তখন তার নাকচ করে ফ্যাসিস্ট হাসিনা কি প্রমাণ করতে চেয়েছিল? তিনি আসলে সংলাপ চেয়েছিলেন, না আসলে তিনি যে পথে এগিয়েছেন সেই পথটি আরও সুদৃঢ় করবার চেষ্টা করেছিলেন? শেখ হাসিনা এখন নিজেই একটা বড় ধরনের উদাহরণ সারা পৃথিবীতে। তাকে নতুন একটা আইডিয়া, নতুন একটা, আপনি মুসোলিনি, ফ্যাসিজম এগুলি অনেক পেছনে পড়ে গেছে, তিনি অনেক অ্যাডভান্স লেভেলে ছিলেন। এখন যে প্রশ্ন আপনি করেছেন সেটা হলো যে শেখ হাসিনা তো একবার বলেছিলেন যে আমি আর কিছু চাই না, আমি ক্ষমতা চাই, অ্যাবসলিউট পাওয়ার, আমি অ্যাবসলিউট পাওয়ার চাই। পৃথিবীতে আর কোনো শাসক এরকম বলেছেন কিনা আমি জানি না। তো সেটারই আমরা দেখেছিলাম, সেটারই প্রতিফলন তিনি ঘটিয়েছে। রক্তের মাধ্যমে তিনি হাজারো মানুষের রক্তের বিনিময়েও তিনি ক্ষমতায় থাকতে। শুধু কি রক্ত নিয়েছিলেন? আপনি তো প্রবাসে থাকতে বাধ্য হয়েছিলেন একজন সংবাদকর্মী হিসেবে। এখানে যারা বাংলাদেশে বসবাস করতো তারা তো কথা বলতে পারেইনি, যারা বিদেশে বসে দু একজন কথা বলতে চেষ্টা করেছে, কথা বলবার চেষ্টা করেছে, তাদেরকেও তো নানানভাবে তাদের পরিবার পরিজনদের উপরে এখানে নানান ধরনের ট্যাগিং। পতনের 6 মাস আগে বাংলাদেশের গণমাধ্যম পুরোপুরি তো নিয়ন্ত্রণে ছিল, একেবারে নিয়ন্ত্রিত। তখন তিনি একটা বক্তব্য বলেছিলেন যে এখন তোমরা বিদেশে যারা আছে এবং অনলাইনটাকে, বিশেষ করে অনলাইনটাকে নিয়ন্ত্রণ করতে হবে বা অনলাইনের দিকে তোমরা নজর দাও। তিনি তার নেতাকর্মীদের বলতে, তোমরা অনলাইনে যাচ্ছ না কেন, সেখানে কথা বলছো না কেন? কারণ তিনি বুঝে গেছেন যে অনলাইনটা তার একটা সবচেয়ে বড় এখন থ্রেট হয়ে যাচ্ছে। সেই জায়গাতে তিনি আলোকপাত করতে চেয়েছেন গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে সরকার, তো সেখানে ব্যর্থ হয়েছেন। কারণ আসলে তারা অনলাইনে এরকমভাবেই সক্রিয় থাকতে পারেনি, যে সুযোগটা আমাদের বিদেশে থাকবে। সক্রিয় হতে না পারার কারণ কি? আসলে ন্যারেটিভ শূন্যতা, না তা তিনি ফিলোসফি হারিয়ে ফেলেছিলেন? আওয়ামী লীগের তো এক ধরনের ফিলোসফি ছিল, রাজনীতি ছিল একটা, সেটি কি মানে একেবারে জিরো হয়ে গিয়েছিল? উনি আসলে রাজনৈতিক সকল সংজ্ঞাকে বিনষ্ট করে দিয়েছেন।
রাজনীতির মধ্যে একটা ব্যালেন্স থাকা উচিত, গণতান্ত্রিক চর্চা থাকা উচিত, এগুলিকে তিনি কোনোভাবেই তোয়াক্কা করেনি। আর যার ফলশ্রুতিতে আমরা সারা বাংলাদেশের প্রায় 18 কোটি মানুষ সাফার করেছে। সুতরাং তার সংজ্ঞা, রাজনীতির সংজ্ঞা সম্পূর্ণভাবে পলিটিক্যাল সায়েন্সের কোনো ব্যাখ্যা পাবেন না আপনি। উনি সব কিছুকে ছাড়িয়ে গেছেন। পত্রিকায় পড়তাম যে এই ঘটনার পর ওই ঘটনাটা হতে পারে, বিশ্বাসও করতাম। রাজনৈতিক বোদ্ধারা বলতো, শেখ হাসিনা এসে সব বোদ্ধাদের অবস্থা কাহিল করে ফেলছে। নির্বোধ বানিয়ে ওরা, ফেললেন। আপনি এখন পত্রিকাতে আপনি কোনো বোদ্ধাকে পাবেন যে এই থেকে এই হতে পারে এরকম কোনো কথা বলে? মানে predict বলে না। করা যায় না। তারা এখন অন্য Unpredictable জায়গায় নিয়ে গেছে। আনপ্রেডিক্টেবল, ওরা এখন অন্য প্রফেশনে চলে গেছে। কারণ ওরা জেনে গেছে যে আর রাজনৈতিক রাস্তায় নাই রাজনীতি, এখন চলে গেছে সম্পূর্ণভাবে একটা নিজস্ব চয়েসে। এই জায়গাটাকে ফ্যাসিবাদ বলে। প্রধান যা চায় তাই হতে হবে এবং যেভাবে চায় সেভাবে হতে হবে, এটাকে ফ্যাসিবাদ বলে। এই জায়গাটায় শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিল। এইখানে ফ্যাসিস্ট ছিল 100%। লুটপাট, পাচার করা, ওইগুলি- এটা তো মাফিয়ার সাথে যায়। ওইটা যেতে হবে আপনাকে আফ্রিকাতে যেতে হবে, ওইটা ইউরোপিয়ান কোনো থিওরিতে আর পড়বে না। এশিয়া, ইউরোপে নেই। না ওইগুলো কিছু নাই, কিন্তু এটা চলে যেতে আপনাকে আর ওই অন্য দেশের ইয়েতে। আপনি ইদি আমিনের কথা যদি, ইদি আমিনের আমি খুব মানে এতটাই পড়েছি, ওর প্রত্যেকটা দিনের ঘটনা খুব নাটকীয় ঘটনা। কিন্তু সেই ইদি আমিনও তো শেষ পরিণতি শেখ হাসিনার মতোই হয়েছে। সেও তো বলেছিল আমি আসছি, তোমরা থাকো, লিবিয়া থেকে ঘুরে আসছি, কথা বলে তো আর আসেনি। সেই মৃত্যু হলো আপনার সৌদি আরবে। তো একই জিনিস ঘটিয়েছে ইদি আমিনের সাথে যায়, যিনি ডেইলি রক্ত না দেখলে যার মাথা তিনি ঘুমাতে পারতেন না, সেই ইদি আমিন। তো সেখানে হয়তো ওরকম দেখতে পারেন আপনি শেখ হাসিনার সাথে। আপনার কাছ থেকে আবার শুনবো সাগর ভাই। আলামিন ভাই, একই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আসলে রাজনৈতিক দলগুলো কিন্তু আসলে রাজনীতি চর্চা করবার চেষ্টা করেছে, সেই 2008 সালের পর থেকেই কিন্তু চেষ্টা করেছে, এবং বিরোধী মতের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে নানান ধরনের আলোচনা, সংলাপ, এগুলোর আহ্বান জানানো হয়েছে। প্রথম কিন্তু নাগরিক সমাজও কথা বলবার চেষ্টা করেছে। আমরা দেখেছি যে শত নাগরিকের একটি প্ল্যাটফর্ম ছিল, সেখানে আমরা যাদেরকে সম্মান করে সেরকম সম্মানিত মানুষরা ছিলেন, তারা একটা সময় মুখ বন্ধ করে নিলেন, রাজনীতির মধ্যে ছিল না। আপনার কাছে কি মনে হয় এই সিচুয়েশনটা শেখ হাসিনা একেবারে সিদ্ধান্ত নিয়ে তৈরি করলেন, না তিনি ওই ছাঁচের মধ্যে পড়ে গেছেন, ওখান থেকে আর উঠতে পারেননি? যেহেতু এখানে বাক স্বাধীনতা ছিল না, আর প্রত্যেকটা মিডিয়া যেহেতু কন্ট্রোল ছিল, এবং এই পুরো জায়গাটা, কারণ আমরা সমাজের দর্পণ বলি যে সাংবাদিকতাকে, কারণ তারা সমাজের বিভিন্ন বিষয়কে তুলে নিয়ে আসেন। তো ওই জায়গাগুলোতে দেখা গেছে স্বাধীন মত প্রকাশ করলেই তাকে আইসিটি অ্যাক্ট নামে একটা ধরেন কালো আইন, যার মাধ্যমে মানুষকে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট থেকে শুরু করে বহু কিছু করা হয়েছে, বা আলোকচিত্রে একটা ছবি তুলেছে তাকে দেখেন কি হ্যারাস করা হয়েছে। তার মানে আমরা যদি পুরো পিকচারটা দেখি, মানুষ তার বাক স্বাধীনতার জন্য কথা বলবে সেই চর্চাটাই ছিল না। বাট একটা গণতান্ত্রিক দেশে যে কোনো স্বাধীন মানুষ যে কোনোভাবে তার মতামত দিতে পারে, সেগুলোকে কিন্তু উনি দমন করেছেন। 2013 সালে কিন্তু আরেকটি সংবাদ, আমরা দৈনিক মানবজমিনের আরেকটি সংবাদে আমরা দেখেছি যে সভা সমাবেশ নিষিদ্ধ করে দিয়েছিল শেখ হাসিনা সরকার। এটিও কিন্তু আরেকটি বার্তা দেয়। হ্যাঁ, আসলে শেখ হাসিনার প্রধান ভয় ছিল জনগণ, কারণ উনি কিছু নিজস্ব লোকজন সেট করে নিয়েছিল, কিছু নিজস্ব মিডিয়া সেট করা ছিল। জনগণের ভয়ে কিন্তু নিষিদ্ধ করেছিল এটা হ্যাঁ, বলতে হবে। এবং জনগণের ভয়ে কেন? কারণ জনগণ কিছু মানে বললে এটা যদি বড় ধরনের কোনো মব, যেটা কি পরবর্তীতে আমরা অনেক দিন পরে মানুষের পুঞ্জীভূত যে ক্ষোভ, যেটা আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে দেখলাম বাস্ট হয়েছে, বাট এটার প্রেক্ষাপট কিন্তু তখনই রচিত হয়েছে। সেই সময়টায় মানুষ বলতে না পারা, কারণ যে কোনো ন্যায্য দাবি নিয়ে যখন কেউ দাঁড়াতো, তাকে পুলিশের লাঠি চার্জ থেকে শুরু করে সব কিছু, ইভেন লাস্টে পরবর্তীতে বাধ্য হয়েছে যে সব ধরনের ইয়াতে কোনো ধরনের জনসভা করা যাবে না, এবং এটা তো একটা গণতান্ত্রিক দেশে কোনোভাবেই হতে পারে না। তাহলে এই যে অবস্থাটায় তা গিয়েছে, কিন্তু আপনি যদি পুরো সিকোয়েন্সটা দেখেন, উনি প্রথমবার কিন্তু ইলেকশনে একটা যেটা হলো, বললো এটা একটা নিয়ম রক্ষার ইলেকশন, প্রত্যেকটা মানুষের দেখেছে। হ্যাঁ, এটা বলার পরই তারপরে কি করলেন, আনকন্টেস্টেড ভাবে পরের বার আসলেন, এবং তিনি তো বাবার নামে কসম করেছিলেন 2014-তে। উনি যে কোনো রাজনৈতিক শিষ্টাচার বলেন বা যাই বলেন সবকিছু ব্রেক করেছে। কারণ উনি তো ওনার যে যতগুলো নাম হয়েছে, প্রত্যেকটা নামকে যদি আপনি চিন্তা করেন, প্রত্যেকটা নাম নিয়ে আপনি অনেক কিছু বলতে পারবেন। আসলে প্রতিটা জিনিস তো একদিনে হয়নি, এবং বিশেষ করে তার যে মানে লাঠিয়াল বাহিনী ছিল, যে ছাত্র সংগঠন, ছাত্র রাজনীতিটাকে কলুষিত করেছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, এই যে ছাত্ররা যারা, তারা নিজের ফ্যামিলির লোকজন নিয়ে কিন্তু উনি ওনার পরিবার নিয়ে সেফলি আছে, কিন্তু যারা এই ধরনের রাজনৈতিক চর্চার মধ্যে ছিল, তাদের লাইফটা কিন্তু একটা বিশাল থ্রেটের মধ্যে। ধীরে ধীরে উনি এতটাই বিরাজনীতিকরণ অবস্থায় চলে গিয়েছিলেন, উনি মনে করতেন উনি যা বলবেন তাই দেশের আইন, উনি আদালতকে কন্ট্রোল করতেন। ওনার যা হতো মানে উনি মানে স্বৈরতন্ত্র সারা পৃথিবীতে আছে, হিস্ট্রিক্যালি আমরা অনেক কিছুই জানি, বাট উনি নিজেকে এমন একটা জায়গায় নিয়ে গেছে নতুন উচ্চতায়, এটার জন্য লিখতে হবে। এবং এরকম এই শাসনতন্ত্রের বা এই শাসন ব্যবস্থার কি নাম দিবেন? আপনি তো একজন একাডেমিশিয়ানও।
দেখুন, আসলে আমাদের মানে এর আগে একবার ডক্টর আসাদুল্লাহকে একটা প্রোগ্রামে বলা হয়েছিল বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বলতে। উনি বললো যে দেশের প্রতিষ্ঠিত বা সবকিছু মিলিয়ে আমি 33টা সংজ্ঞা জানি, আমার জানা মতে কোনো সংজ্ঞার মধ্যে বাংলাদেশেরটা পড়ে না। তাহলে এটার কিন্তু রূপকার ছিলেন উনি, যে উনি যেটা করেছেন এটার নাম নতুন করে চিন্তা করতে হবে, কিন্তু যে নামে আপনি দেন না কেন অনেকটাই কম হয়ে যাবে। ওনার যে ধরনের অ্যাক্টিভিটিস ছিল, উনি যেভাবে ধরেন সবকিছুকে নিয়ন্ত্রণ করেছে, এবং উনি একটা ক্লাস তৈরি করেছিলেন শিল্পীদের মধ্যে বা সাংবাদিকদের মধ্যে, বিশেষ করে উনি ওনার প্রেস ব্রিফিংগুলো যদি দেখতেন, মানে একটা সাংবাদিক কমিউনিটি কিন্তু মনে হতো না। শিক্ষকদের মধ্যে ধরেন যারা গিয়েছে ওই অ্যাডভাইস দিতে, তারা বলেছে যে প্রয়োজনে যত লাগে গুলি করেন। তাহলে এই যে কমিউনিটিগুলোকে, সমাজের প্রত্যেকটা অর্গানকে যে ধ্বংস করে দিয়েছে, আইন আদালত থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক এবং সব পেশাকে উনি একদম ডিস্ট্রয় করে দিয়ে বাংলাদেশটাকে এমন একটা অবস্থায় রেখে গেছে, যেটা হয়তো আমাদের অনেকদিন সাফার করতে হবে। একটা মানে যদি আমরা বলি যে একটা গণতান্ত্রিক কাঠামোতে ফেরত যেতে চাই, বা আমরা যদি বলি যে আমরা একটা সুশাসনের দেশের দিকে ফেরত যেতে চাই, কারণ আপনি জানেন যে বাংলাদেশের প্রত্যেকটা খাতকে উনি ধ্বংস করেছে। ব্যাংকিং খাত নিয়ে তো আপনি দেখছেন প্রতিদিন যে রিপোর্ট হচ্ছে, পুঁজিবাজার তো আছেই, তার মানে অর্থনীতি যদি বলেন বা সমাজনীতি বা সামাজিকতা, রাজনীতি, প্রতিটা জায়গায় উনি একটা চ্যালেঞ্জের মধ্যে রেখে গেছেন, এবং এটা আমাদের দেশের মানুষকে অনেকদিন সাফার করতে হবে। সাগর ভাই, আপনার কাছ থেকে আরেকটি জিনিস জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে 2018 সালের একটি সংবাদের শিরোনাম, দৈনিক যুগান্তরের সংবাদ, বিএনপি না এলেও নির্বাচন থেমে থাকবে না। ওবায়দুল কাদের এই মন্তব্য করেছিলেন। এমন মন্তব্যের মাধ্যমে কি আওয়ামী লীগ স্বীকার করে নিয়েছিল যে তারা আসলে গণতন্ত্র না দখলদারিত্বে বিশ্বাসী, বা একেবারে এক প্রকার দলীয়ভাবে ঘোষণা দেয়া কিনা যে এটা, যে আমরা যেটা বলবো সেটাই, আর কেউ থাকবে না? এই ধরনের ব্যবস্থা না নিলে তো আপনার জনগণের সুযোগ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, বিএনপি কিন্তু আশা 2018 সালে কিন্তু সকল রাজনৈতিক দলই এক প্রকার আশা ভরসা নিয়ে নির্বাচনে গিয়েছিল। গেলেও বিএনপি বা আমাদের সাধারণ মানুষ কিন্তু জেনেই গিয়েছিল যে এই নির্বাচন কখনোই জনগণের পক্ষে আসবে না। এটা একদম প্রতিষ্ঠিত সত্য হয়ে গিয়েছিল। হ্যাঁ, শেখ হাসিনা সরকারের একটা প্ল্যান তো ছিল, সব কিছু মিলিয়ে কোনো প্ল্যান ছাড়া কিছুই হতো না, এবং এই প্ল্যানগুলির অংশ হিসেবে প্রত্যেকটা নির্বাচন ছিল। বিএনপি তো নির্বাচন গিয়েও দেখেছে, না গিয়েও দেখেছে। সব ধরনের পরীক্ষায় কিন্তু অলরেডি বিএনপি বলেন বা বিরোধী দলগুলো কিন্তু আপনার সব ধরনের পরীক্ষার মধ্য দিয়ে গেছে। তারা জনগণের কাছে প্রমাণ করতে সক্ষম হয়েছে যে আওয়ামী লীগ আসলে কি। হ্যাঁ, এবং আওয়ামী লীগও শেষ পরীক্ষা তো ফেল করেছে, এবং সর্বশেষ পরীক্ষা। আমরা তো এই যে আন্দোলনটা হয়েছে বা অভ্যুত্থানটা হয়েছে, এটা তো একদম শেষ মানে এটা একটা পরিণতি, একটা না। এই আন্দোলন এভাবে হওয়াটা ছিল কি, একটা স্বৈর শাসককে ক্ষমতা থেকে হটানোর শেষ অস্ত্র ছিল এটা। অনেকগুলি অস্ত্র থাকে এটা, এবং এটা আমরা বলতাম যে এটা বাংলাদেশে কখনো সম্ভব হবে কিনা, আমরা কিন্তু সন্দেহ ছিল। কিছু মানুষ কিন্তু ধরে নিয়েছিল যে শেখ হাসিনা আমৃত্যু থাকবে, এই ধরনের আন্দোলন হবে। তো আমরা 5 তারিখ কেন, আপনি আন্দোলন শুরুর 2 দিন আগে, 2 দিন আগে তো আমরা টের পাই। আন্দোলন চলাকালীনও কিন্তু এটা বোঝা যায়নি যে 10 তারিখ 12 তারিখ বা 13 তারিখেও বোঝা যায়নি যে। দেখেন আপনি আরেকটা জিনিস, মানে শেখ হাসিনা কতটা তার জায়গাতে রিজিড ছিলেন এবং কতটা অগণতান্ত্রিক মানুষ ছিলেন। এত রক্তে যাওয়ার পরেও তিনি কিন্তু মাঝখানেও যে একটা আছে না, সবাইকে নিয়ে বসিয়ে কি হয়েছে সেটাও করতে চাননি তিনি। ইনফ্যাক্ট এখনো তো তিনি রিগ্রেট করছেন যে কেন তিনি ছেড়ে দিলেন এভাবে। আমরা যদি ধরি যে কথাগুলো এসেছিল পরবর্তী যে সেনাপ্রধানের সাথে কথা হয়েছে যে তোমাকে বলেছি আরও মানুষ মারো বা আরও কিছু চেষ্টা করো, সেগুলো যদি সত্যি হয়ে থাকে তাহলে তো কতটা ভয়ঙ্কর ছিল, পরিবর্তির ফলাফল ভয়াবহ হয়, সেটাই আসলে তিনি প্রমাণ রেখে গেছেন। সাগর ভাই, এবার একটু আপনার ব্যক্তিগত জায়গায় আলোচনা করতে চাই। আপনিও তো এই ফ্যাসিজমের এক প্রকার ভিকটিম, ভিকটিম বলা যায়। তো আপনার আসলে দেশ ছাড়তে হয়েছিল কেন? আমি আসলে কোনো ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবির এগুলো কোনো রাজনীতির সাথে, তবে আমি ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে ছিলাম। তা আমি আসলে ব্যক্তিগতভাবে সবসময় স্বাধীন চেতা একজন মানুষ ছিলাম। আমি লেখালেখি সেই ছোটোবেলা থেকেই করি, এবং এই ধরনের কথাবার্তা সবসময় ছোটোবেলা থেকেই আমার প্র্যাকটিস আছে। এটি এখন বুঝতে পারি, কারণ তখন লেখালেখি করেছি, তখন ভাবতাম যে এটাই বুঝে স্বাভাবিক। এখন বুঝতে পারছি না, আমি আসলে অন্য 10 জন চেয়েও একটু ব্যতিক্রম ছিলাম। হ্যাঁ, তো সেক্ষেত্রে তৎকালীন সময় যখন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হতে শুরু করলো, তখন ওই একই রকম অ্যাটিটিউড আমার ছিল, যেটা হয়তো ওদের সহ্য হয়নি। তখন স্বাভাবিক নিয়মেই আমার 96 আওয়ামী লীগের সময় আমি যখন বের হয়েছি, বাধ্য হয়েছিলেন না, আমি দেশ ছেড়েছি আমি মূলত 99-এ। তখনও আমি শেষ রাতেও কিন্তু আমার বাবা মাকে দেখতে পারিনি। আমার বাবা মাকে আমি কোনো রকম ভোর রাতে দেখা যাচ্ছে একটু, তখন আমাদের মামলা চলে তখন ইয়েতে, এরপরে ছাত্র রাজনীতি করার সময় কিন্তু মামলা চলে।
এরপরে চলে যেতে হয়েছে, ইন্ডিয়া চলে গেছি, ইন্ডিয়া থেকে পরে দেখা যাচ্ছে অন্যদিকে আমার পড়াশোনার জন্য যেতে হয়েছে। এরপরে কি ফিরবার চেষ্টা করেছেন? এরপর আমি এরপর তো ফিরেছি 2008 সালে যখন হলো, ফিরেছি 2008 সাল থেকে 17 সাল পর্যন্ত আমি বাংলাদেশে ছিলাম। বাংলাদেশে আসার পর যখন দেখলাম যে রাত বেরাতে ঘুরতে পারতেছি, তখন তো আপনি মনে আছে আমরা কিন্তু লং ড্রাইভে পর্যন্ত বেরিয়েছি বহুবার। মানে এক ধরনের ফ্রিডম ছিল, ফ্রিডম ছিল মানুষের মধ্যে, মনে হয়েছে যে ভালো কিছু হচ্ছে। হচ্ছিল তখন, সত্যিকার অর্থে কোনো কিছু হয়নি। আমি বহু রাতে দেখা গেছে, অনেক জায়গায় গেছি খুব চমৎকারভাবে। ওই সময় কারণ আমি হোমসিক একজন মানুষ, আমার প্রায় 28টা দেশ আমার জীবনে ঘুরেছি, বহু দেশে বহুবার গেছি, বারবার ফিরে এসেছি বাংলাদেশে, বারবার ফিরে এসেছি। এবার ফিরলাম, কিন্তু এবার অনেক বিলম্ব হয়েছে, 8-9 বছর পর বাংলাদেশে আসলাম, 9 বছর পর। এর কারণে তো অনেক চেঞ্জ হয়ে গেছে বাংলাদেশে। 17 সালে আপনাকে ছাড়তে হলো কেন? 17 সালে ঠিক একই কারণে, আবার যখন আওয়ামী লীগ একই জিনিস শুরু করলো, এরপর আমি তো গণমাধ্যমে কাজ শুরু করেছি 2010-11 থেকে, কিন্তু একদম প্রাতিষ্ঠানিকভাবে গণমাধ্যমে আমি একেবারে পেশা হিসেবে বেছে নিয়েছেন। পেশার চেয়েও বেশি হলো যে আমি খুব সিরিয়াস নেশা, এবং আমার নিজের তত্ত্বাবধানে আমার গণমাধ্যম হয়েছিল। পর এটাই একটা বড় ধরনের হুমকি, কারণ দেখেন এই চেতনা বোধের সাথে আওয়ামী লীগের সাথে কোনোভাবে যায় না, যে আপনি স্বাধীন চেতা মানুষ হয়ে কোনো কিছু করবেন, এটার সাথে আওয়ামী লীগ কোনোভাবেই যায় না। অনলাইনের নীতিমালা থেকে শুরু করে এগুলো সব আমাদের সাথে আলাপ করেই করেছিল। এগুলি আস্তে আস্তে যখন শুরু হলো, তার মানে কি টুটি চেপে ধরার কিন্তু তাদের প্রচেষ্টা শুরু হলো। আমাদের সাথেই কম না হলো এই যে আগের যে মন্ত্রী ছিলেন 10 বার বসছিলেন, মোস্তফা জব্বার, তিনি 10 বার বসছেন যে কিভাবে কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। উনি খুব সুন্দর বাংলা ভাষায় বলতেন যে না, আমরা এটাকে খুব আপনাদের জন্যই করছি, আমরা তো বুঝতাম আমাদের জন্য না, আমাদেরকে কীভাবে নিয়ন্ত্রণ করা। যাক, এইসব ব্যাপারে আমরা কিন্তু, এবং বাংলাদেশে একটা অনলাইন, তৎকালীন সময় অনলাইন নিউজ পেপার অ্যাসোসিয়েশন আমি প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ছিলাম। আমাদের প্রায় 100-র উপরে তখন অনলাইন পোর্টাল তাদের অ্যাসোসিয়েশন ছিল। আমরা বসছিলাম, বসে দেখা যাচ্ছে করেছি। তখন বুঝতে পারলাম যে না, আসলে আর স্বাধীনভাবে আমার ওই নেশাটাকে আমি প্র্যাকটিস করবার মতো সুযোগ নেই। তখনও কিন্তু আওয়ামী লীগ হয়তো চলে যাবে, হ্যাঁ, বিএনপি, তখন তো বিএনপি বলুন, আমরা তো আসলে বিএনপি না করলেও এদেশে একটা ব্যালেন্সড রাজনীতি প্র্যাকটিস হোক, হ্যাঁ, ভাইস ভার্সা হোক, এটা আমরা চেতাম। কারণ এতে করে আমাদের একটা স্পেস থাকতো কথা বলবার, এটা আমরা সবসময় আসা, সেটা তো সংকুচিত হয়ে বন্ধ হয়ে গিয়েছিল, মানে ওয়ান পার্টি স্টেট হয়ে গেল। অন্তত পক্ষে আমাদের জায়গা থেকে আমরা অ্যাডভান্স কিছু বুঝতে পারতাম যে কী হতে যাচ্ছে। সেই অনুভূতির জায়গা থেকে বারবার অপেক্ষা করেছি কখনো হলে আবার ফিরে আসবো, আর সেটা দেখা পেলাম না। কোন দিক দিয়ে 9টা বছর চলে গেল, মানে 9 বছর, কেন ইমাজিন একটা মানুষের 9 বছর দেশ থেকে এখন ফিরে এসে পরিবর্তিত পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে? তবে 9 বছর আমি বিদেশে থাকলেও কিন্তু আমি কখনোই চুপ থাকেন, আমার মন কখনো বিদেশে থাকেনি। আপনি ভালো করে জানেন, সার্বক্ষণিক কোনো মানুষ, এবং অনলাইনের টকশো সর্বপ্রথম ফেস দ্য পিপল, আমাদের এটাই শুরু হয় সর্বপ্রথম, যে অনলাইনে, এর আগে তো অনলাইনে আপনার প্রতিবাদ করবার চেষ্টা করেছেন, অনলাইনে প্রতিবাদ করা যায় এটা কিন্তু ধারণাতে ছিল না। অনলাইনে কিন্তু আসলে প্রতিবাদের জন্য ফেসবুককে কেউ ব্যবহার করতে পারবে এটা জানতো না কেউ। ফেসবুক তো ছিল একটা সোশ্যাল মিডিয়া, ছবি টবি আপলোড করতে, এন্টারটেইনমেন্ট বা এই জাতীয়, এটাকে একটা প্রতিবাদের জায়গা, একটা হ্যাঁ, একটা মানে গণমাধ্যমের আরেকটা অংশ তৈরি করেছি যেটি নিয়ন্ত্রণহীন। এটা বলতে হবে আপনাকে, এটার জন্য আমরা সোশ্যাল মিডিয়াকে অবশ্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে। মানে এই গণ অভ্যুত্থানে সোশ্যাল মিডিয়ার বিরাট ভূমিকা, কি বলেন, বিরাট না, একমাত্র ভূমিকা ছিল। আর কোনো যখন গণমাধ্যম এবং সাধারণ মানুষের কণ্ঠ রুদ্ধ, তখন সামাজিক যোগাযোগ মাধ্যম কথা বলেছে। প্রত্যেকটা যে ছাত্রনেতারা যখন এক একটা ডিক্লেয়ার করতো, টেলিভিশনে দিক বলতো জঙ্গিদের আন্দোলন চলছে, ওদিকে সোশ্যাল মিডিয়ায় একমাত্র বলতো হ্যাঁ অমুক দিন আমরা অমুক প্রোগ্রাম, সাথে সাথে ছড়িয়ে যেত আমাদের ফেস দেপি বলে দিতাম, সাথে সাথে 1 ঘন্টার মধ্যে 50,000 60,000 শেয়ার হয়ে যেত। তার মানে কি, এটা একটা বড় ব্যাটেল গ্রাউন্ড পরিণত হয়েছিল। ধন্যবাদ সাগর ভাই, আপনার কাছ থেকে শুনবো আমরা। আলামিন ভাই, সাইফুল সাগরদের মতো মানুষদের দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। আসলে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আপনিও আমরা যতদূর জানি যে আসলে কথা বলতে পারেননি বা চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এই ব্যর্থতার খেসারত তো আমরা দিলাম, অনেক রক্ত, এরপরে একটা পরিবর্তন এসেছে। এই পরিবর্তনে আমাদের মধ্যে এক ধরনের স্বপ্ন বা আশা জন্ম নিয়েছে। এই
এই আশা আসলে ধীরে ধীরে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এক ধরনের প্রতিযোগিতা বা কাদা ছোড়াছড়ি, সেটি কি ফিকে করে দিচ্ছে বলে মনে হয় আপনার কাছে? দেখুন, এখন যে প্রেক্ষাপটগুলো আমরা দেখছি তাতে কিন্তু অনেকেই মানে ওই সময় যে স্পিরিটটা ধারণ করতো কিছুটা স্প্লিট হয়ে গেছে। ধরেন আপনার সমন্বয়কদের সাথে ছাত্রদের একটা দূরত্ব, এটা হচ্ছে ছাত্রদের যে উইং, সেটার মধ্যে পলিটিক্যাল পার্টির মধ্যে ধরেন ছাত্রদল, শিবির, তাদের মধ্যে একটা মানে নিজেদের মধ্যে যে প্রতিযোগিতা বলেন বা রাজনৈতিকভাবে প্রতিপক্ষ বলেন, যাই বলেন, ভিন্ন ধারার রাজনৈতিক আদর্শগত বীরত্ব থাকবে, মতপার্থক্য থাকবে অবশ্যই। কিন্তু আমি যে স্পিরিটটা বলতে চাচ্ছি, মানে তখন দেশের অবস্থা যা ছিল, কোনো অবস্থাতেই যে মানে শেখ হাসিনা প্রশ্নে বা ফ্যাসিস্ট প্রশ্নে প্রত্যেকেই ইউনাইটেড থাকাটা ছিল স্পিরিট। কারণ আপনি কিন্তু এটা একদিনে আসেনি, বা ওনাদের যে অনলাইন প্ল্যাটফর্মটা এতটা পপুলার কেন হয়েছে, কারণ দেশের নিয়ন্ত্রিত মিডিয়ার কারণে কিন্তু মানুষ কোনো স্পেস পেত না। মানে সত্যিকার একটা কিছু দেখার জন্য কিন্তু তখন মানুষ মুখিয়ে থাকতো যে বাইরে থেকে কি হচ্ছে, কারণ বাইরে যেহেতু ওনাদেরকে ওভাবে মানে টর্চার করতে পারবে না, তো সেই জন্যই কিন্তু মানুষ বেছে নিত এবং মানুষ সেখানে যেত। তাহলে আপনি এটার মাধ্যমে কিন্তু একটা সিগন্যাল দিচ্ছেন উইদিন দ্য মানে আমাদের দেশের আইন, এই ফ্রেমের মধ্যে থেকে যারাই এখানে থাকতো তার জন্য কিন্তু বড় ধরনের কিন্তু হ্যারাসমেন্ট অপেক্ষা করতো। তো সেই জন্য আমি মনে করি যে আপনি যদি সার্বিকভাবে বলতে চান যে আমরা যে জায়গাটা নিয়ে যে প্রত্যাশা নিয়ে অনেক দূর এসেছিলাম, এখন যারা রাজনীতি ধরেন এখন দেশ পরিচালনার দায়িত্বে যারা আছে তাদের মধ্যে কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতাটা নাই, নাম্বার ওয়ান। আবার সেকেন্ডলি কিন্তু তাদের কিন্তু রাজনৈতিক একটা স্বীকৃতি আছে, তারা কিন্তু রাজনৈতিক দলের সমর্থন নিয়েই ওখানে রাজনৈতিক দলের সমর্থন নিয়েছে এবং ছাত্রদের দ্বারা নিয়োগপ্রাপ্ত হয়েছে যেখানেই হোক। বাট ওরা শুধু কি ছাত্র নিয়ে গেছে, মানে গোটা নিয়োগকর্তা যেটা বলেছেন আর কি, ছাত্ররা লিডিং এ ছিল বলে ওদের নামটাই প্রায়োরিটিতে আসে। কিন্তু ইস্যুটা হয়েছে কি, ধরেন এখনো কি ব্যুরোক্রেসিতে সেই চেঞ্জটা আছে? আসলে কিন্তু হয় নাই, পুরোপুরি বদলায় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা যে জায়গাটা রাজনীতি যেখানে করি, সেই সময় দেখা যেত যারা আগের সরকারের সুবিধাভোগী ছিল তারা কিন্তু এখনো আবার মাথাচাড়া দিয়ে উঠছে ছোটখাটো ইস্যুতে, যে কোনো ইস্যুতে নিজেদের মতো করে এখনো স্ট্যাটাসও দিচ্ছে। তাহলে এই যে জিনিসগুলো, এটা যদি সত্যিকার অর্থে কেউ মানে মানে আগের ফ্যাসিস্টকে যদি রিড করতে পারতো, এত দ্রুত হওয়া মানে কথা ছিল না, মানে এই বিষয়টা হওয়ারই কথা ছিল। মানে আমরা আসলে হাসিনার ফ্যাসিজমকে রিড করতে পারিনি, আমরা রিড করতে পারিনি। তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেক অল্পতেই অধৈর্য হয়ে যাচ্ছি। মানে যে কোনো কিছুর মধ্যে আমরা চাচ্ছি যে এই জায়গাটায় ধরেন ফার্স্টে এসে যদি ধরেন যদি একটা বিপ্লবী সরকার হতো, এখন তো সেটা আর হয়নি, এসে যদি সেখানে যদি একটা বড় ধরনের কিছু করতে পারতো তাহলে হয়তো আমরা বলতে পারতাম যে না, এই জায়গায় মানুষের প্রত্যাশা কিছুটা প্রতিফলিত হয়েছে। কিন্তু যে কোনো কারণেই হোক, আমরা যেভাবেই বলি না কেন একটা অ্যাকোমোডেটিভ অ্যাপ্রোচে যায়, যেভাবে যায় দীর্ঘদিন ধরে, যেহেতু ব্যুরোক্রেসিতে রাজনৈতিক দলগুলো কি তাদের কমিটমেন্ট হারিয়েছে? এখন রাজনৈতিক দলগুলো আসলে অনেকটা আন্দোলনের ক্রেডিট নেওয়া নিয়ে কিন্তু অনেক ধরনের তর্ক বিতর্কে জড়িয়ে গিয়েছে। আন্দোলনের ক্রেডিট না নিয়ে যদি তারা কাজটা ঠিকভাবে করার জন্য চেষ্টা করতো, বা যেইগুলো দীর্ঘদিন মানুষের প্রত্যাশা সেই দিকে ফোকাস করতো, বা সেই ধরনের কোনো ন্যারেটিভ দাঁড় করাতে পারতো, সেই ধরনের কোনো থিওরি দিতে পারতো, মানুষ কিন্তু তখন ওগুলোকে লুফে নিত। বাট যখন দেখা যাচ্ছে এই জায়গাটিতে তাদের এই জায়গাটায় আসলে অনেকটাই গবেষণা দরকার ছিল, কারণ প্রত্যেকটা দলের যদি এরকম একটা গবেষণা সেল থাকতো, তারা কিন্তু অটো একটা বিষয়ে মানুষের চাওয়াটা কি, মানে সময়কে পড়তে পারা আর কি, সেই জিনিসটা কিন্তু চলে আসতে পারতো এবং মানুষ কিন্তু ওই দিকে যেত। জি সাগর ভাই, আমরা শেষ করব আপনার কাছ থেকে, সেটি হচ্ছে যে শেখ হাসিনার রাজনীতি বা আওয়ামী লীগের রাজনীতি থাকবে কি থাকবে না, এটি অন্তর্বর্তীকালীন সরকার একটি সিদ্ধান্ত দিয়েছে। যতদিন পর্যন্ত তাদের বিচার কার্য শেষ না হবে, তাদের অপরাধগুলোর বিচার কার্য শেষ না হবে, ততদিন পর্যন্ত তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ থাকবে বা নিষিদ্ধ থাকবে। এই সময়টাতে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে কোনো মাধ্যমেই তাদের কোনো কিছু প্রচার করা যাবে না বা কোনো ক্যাম্পেইন করা যাবে না। তো এবং রাজনৈতিক একই সঙ্গে কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ছিল তাদের মধ্যে একটি কিন্তু দ্বন্দ্ব দূরত্ব আছে। এই দ্বন্দ্ব দূরত্বের যে একটি সুযোগ, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গিয়ে তারা কিন্তু আমাদের এই সমাজের মধ্যেই লুকিয়ে আছে। কোনো প্রকার সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়াবে না তো আমাদের জন্য, যদি আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত না হয়? আমি আসার পর সবাই আমাকে দেখে খুশিও হচ্ছে, আবার পাশাপাশি আমাকে সাবধানতা অবলম্বন করতে বলছে। এটা খুব অবাক হলাম, কারণ আমি যখন সরকারের শীর্ষ কর্মকর্তার সাথে বললাম আমি যাব দেশে আসলে হাঁটাচলা করতে পারবো, আমার প্রাণের ঢাকাতে আমি রিক্সা নিয়ে ঘুরতে পারবো, সব বলছে হ্যাঁ কেন পারবেন, অন্ততপক্ষে এতটুকু সিকিউরিটি বাংলাদেশে আছে। হয়তো অন্যান্য দিক দিয়ে অনেক কাজ করতে হবে, কিন্তু সিকিউরিটির দিক দিয়ে এখনো হ্যাঁ আমি তাই দেখছি। এখনো পর্যন্ত এমন কোনো বড় দুর্ঘটনা আমি দেখছি না। না, আমরাও দেখছি না, কিন্তু এই সুযোগটি, বাট ষড়যন্ত্র চলছে, একটি বিষয় কিন্তু সবাই বিশ্বাস করছে। এখন আমি তো আর পলিটিশিয়ান না, আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে এটা বলতে চাচ্ছি যে আসলেই তো ঠিক কোনো একটা নির্বাহী আদেশে কোনো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হোক, এটা আমিও চাই না। কিন্তু রাজনৈতিক দল আর আওয়ামী লীগের মধ্যে কিন্তু পার্থক্য হয়ে গেছে, ডেফিনিশনটা এখন ভিন্ন হয়ে গেছে।
এবং এটাকে কতটুকু রাজনৈতিক দল হিসেবে মানুষ দেখে সেটা একটা বিষয়। আর যেহেতু নিষিদ্ধের ব্যাপারটা এখানে খুব গুরুত্বপূর্ণ, বিচারের বিষয়টা গুরুত্বপূর্ণ, সরকারের উপর অনেক চাপ রয়েছে এবং আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কিন্তু হ্যাজিমনি রয়ে গেছে এবং একটা ভয় ভীতিও রয়ে গেছে। এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা যারা ডিউটি পালন করবার কথা, যেভাবে পালন করবার কথা, তারা করছে না। তার এক ধরনের ট্রমা এখনো পর্যন্ত যায়নি, হ্যাঁ, তাদের ভিতর থেকে যায়নি। তো এগুলিকে এনশিওর করবার দায়িত্ব কিন্তু এই সরকারের। এই সরকার তেমন কোনো কিছু করতে পারেনি আমি বলবো। এত দেরিতে আপনি যে ঠিক আছে এই সিদ্ধান্ত যেটা কালকে নিয়েছেন, এটা পজিটিভ, এটা অনেক আগে নেওয়া উচিত ছিল। হ্যাঁ, এটা অনেক আগে নেওয়া উচিত ছিল। মানুষকে আপনি মানে সব এই ধরনের দাবি তো একদম শুরু থেকে, এই দাবি তো জুলাই গণঅভ্যুত্থান এক্স্যাক্টলি একটা যৌক্তিক দাবি ছিল, কিন্তু এটা আপনি নিতে দেরি করেছেন। এই সুযোগে অনেক ষড়যন্ত্রের ডালপালা ছুঁড়ে অলরেডি আমরা শুনেছি যে হয়ে গেছে, জন্ম নিয়েছে। তো এখানে আমাদেরকে আরেকটু সচেতন হতে হবে। আর অবশ্যই সামনের এই সরকারের সামনে আরো অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, নির্বাচন থেকে শুরু করে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যেও আরো একটু সহনশীল বা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলন, আমাদের স্পিরিট, সেখানে ঐক্য কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? বাংলাদেশের একমাত্র অস্ত্র হলো ঐক্য। যতগুলি পলিটিক্যাল গ্রুপস আছে, পার্টিজ আছে, এইটা বাংলাদেশে তো আমাদের তো আর অ্যাটম বোম নাই, আমাদের আর্থিক বড় শক্তিও নাই। আমাদের একমাত্র শক্তি হলো মানুষের ঐক্য, এবং এটা যে কাজে লাগে এটা প্রমাণ হয়েছে আপনার জুলাই। এবং এটা কন্টিনিউ করতে হবে। এটাকে আপনি যদি আন্তর্জাতিক ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হলে একমাত্র এই জায়গাতে আমরা থাকতে হবে। আর্থিক, সামাজিক সব কিছুতেই আপনি দেখেন জুলাই আগস্টের পর ট্রাফিক থেকে শুরু করে যে আপনার আমাদের সামাজিক যত সংকট আছে সব কিন্তু ঐক্যবদ্ধভাবে ছাত্ররাই মেনটেন করেছে, ছাত্ররা মোকাবেলা করেছে, ছাত্র জনতা মিলেমিশে আমরা মেনটেন করেছি। ঠিক একইভাবে আমরা ঐক্যবদ্ধভাবেও কিন্তু ভারতীয় যে হেজিমনির ব্যাপারে আমরা একসাথে কথা বলেছি, হ্যাঁ, কাজে এসছে। এগুলি কাজে আসার ফলেই কিন্তু আপনার এই আন্দোলন সফলতা পেয়েছে। আমরা তো কথা বলেছি বলেই তো জনগণ বুঝতে পেরে কিন্তু ওই দালাল মিডিয়ার কথা শুনেছে আমাদের অনলাইন বা আপনার যারা মানুষের পক্ষে কথা বলেছে তাদের কথা। আপনি যত মানুষ রাস্তায় নেমেছিল, এরা তো আর পত্রিকা পড়ে নামেনি, কেউ পত্রিকা পড়ে নামেনি। অবশ্যই তারা চৈতন্যবোধের জায়গা থেকেই তারা নেমেছে। এক্স্যাক্টলি। তো সেই জায়গাতে আমাদেরকে মানে কি আমরা ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলাম তখন। এই মানুষগুলি বিশাল একটা মানে স্ট্রাগল ছিল, জাতিগত ঐক্য ছিল আমাদের। এক্স্যাক্টলি। ওই জায়গাতেই একটা মানে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম দাঁড়িয়েছিল বলেই মানুষ নেতৃত্ব আর লাগেনি, সবাই নেতা হয়ে উঠেছে। শুধু একটা ডাক প্রয়োজন ছিল, সেই ডাকটা সময় মতো এসছে, কাজে লেগে গেছে। সঠিক সময়ে সঠিক ডাকের একটা প্রয়োজন ছিল, সেই ডাকটা দিতে পেরেছে। দুঃখজনক হলেও দেওয়ার কথা যাদের ছিল তারা দিতে পারেনি, দিয়েছে যারা, তাদেরকে আমরা কখনো কল্পনা করিনি। কিন্তু মানুষ যে প্রস্তুত ছিল যে আসুক ডাক, আমরা নামবো, সেটা মানুষ প্রমাণ করে দিয়েছে। সুতরাং আমাদের ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এটাকে মানে ধরে রাখতে হলে এই সরকারকে একমাত্র ভূমিকা রাখতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভূমিকা রাখতে হবে, আদারওয়াইজ কেউই পারবে না। ধন্যবাদ সাইফুর রহমান সাগর, ধন্যবাদ ডক্টর আলামিন। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।